নরেন্দ্র মোদী যেন ডক্টর ইউনূসের সাথে মিটিংটি করেন, এর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন। শেখ হাসিনার ভাষ্য হলো এই দুই দেশের মধ্যে আপাতত সরকার প্রধান তারা যেই হোক তাদের একটা মিটিং হওয়া উচিত। এবং আজকে শপথ করে গেলাম মায়ের কবরে বাবার কবরে যে আজ থেকে আমি জয় বাংলা বলবো। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা। তোরা বঙ্গবন্ধুকে মানে না, তোরা জিয়াউর রহমানকে মানে না, তোরা আমাদের কাউকেই মানে না। ইউনূসের যে রুহানি সন্তানরা তারা ছড়াচ্ছে এই মিটিং এ শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে কথা বলা হয়েছে, অথচ শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয়ে দুই পক্ষের অর্থাৎ ভারত এবং বাংলাদেশের কোনো পক্ষ থেকে এটা উত্থাপিত হয়নি। এবং শেখ হাসিনাকে যে ফেরত দেবে না ভারতবর্ষ সেটা তো আর নতুন করে বলার কিছু নাই। ইউনূস ভারতের সাথে ভারতের চামচামি করলে সেটা হালাল, আর শেখ হাসিনা সুসম্পর্ক বজায় রাখলে সেটা হারাম। মানে কি লেভেলের দ্বিচারিতায় জামাতি জিহাদি জঙ্গিরা। বহুল প্রত্যাশিত যে বৈঠকটি অবশেষে অনুষ্ঠিত হলো, সেই বৈঠক শেষে এখন দুই সরকার প্রধানের একে অন্যকে কি ধরনের বার্তা দিয়েছেন, কে কোন টোনে কথা বলেছেন, কে কোন মেজাজে ছিলেন, এবং এই সংক্রান্ত খবর দুই দেশের গণমাধ্যমগুলোতে যেভাবে আসছে তা মোটামুটি একেবারেই বিপরীত। প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশকে ভারতের প্রধানমন্ত্রী মোদির হাতে তুলে দিয়েছিলেন। এখন নিশ্চিতভাবেই ট্রাম্পের মন পেতে মোদি সাহেবকে দরকার ডক্টর ইউনূস সাহেবের। মোদিকে পাশে না পেলে ডক্টর ইউনূসের যে দিন ফুরিয়ে আসছে সে কথা কি বুঝতে পারছেন? আর এরকম আকুতি মিনতি করে বৈঠক চেয়ে ডক্টর ইউনূসই বা বাংলাদেশের মান সম্মান কোথায় মিলিয়ে দিচ্ছেন? যে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে 40 মিনিটের মধ্যে কি কথা হয়েছে, তারা বলছে আলোচনা হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ প্রকাশ করা যাবে না। এখন কেন করা যাবে না সেটা আমরা জানি না। হয়তো ডক্টর মোদি ইউনূস বাংলাদেশে আসছেন, গতকালকে রাত্রে তিনি বক্তব্য দিলে আমরা হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হব। ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী এক হয়ে গেছেন এবং তারা ইতিমধ্যে একটি বৈঠক পর্যন্ত করেছেন, যা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন। কিন্তু ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী কি বৈঠক করলেন তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। তো বন্ধুরা, এবার নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকে সেখানে কি হয়েছে তা নিয়ে থাকতেছে এমন কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর মূলত কি বৈঠক হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, বিমস্টেক সম্মেলনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি বসে থাকা একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। কেন ভাইরাল হলো? নিশ্চয়ই কারণ আছে, যে যেখানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকের আবেদন জানিয়ে গত কয়েক মাস ধরে তুমুল আলোচনা চলছে, বাংলাদেশ থেকে বারবার আবেদন জানানো হচ্ছে, তারপর নরেন্দ্র মোদী সময় দিচ্ছেন না, বৈঠকের বিষয়ে সবসময় ভারত এড়িয়ে যাচ্ছে, সেইখানে পাশাপাশি বসে থাকার এই ছবি খুব স্বাভাবিকভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এবং অনেকের মধ্যে এই প্রশ্নও জাগছে যে তাহলে কি ভারত এবং বাংলাদেশ অথবা নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বরফ গলতে শুরু করেছে? এই ছবিটি আবার পোস্ট করেছেন ফেসবুকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম। ছবিটি পোস্ট করে নিশ্চয়ই তিনি কিছু বোঝাতে চাইছেন, যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে দূরত্ব চান, যারা ভারতের পক্ষ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছোট করতে চান, তাদেরকে বোঝাতে চেয়েছেন যে আসলে তোমরা যা বলছো বিষয়টি এমন না, দেখো আমাদের প্রধান উপদেষ্টার অবস্থান কোথায়। এটাই তো খুব স্বাভাবিকভাবেই বলার কথা, তাই না? কিন্তু আসলে বিষয়টি কি ঘটেছে? তাদের মধ্যে কি কোনো কথাবার্তা হয়েছে? হাস্যোজ্জ্বল কোনো অবস্থা তাদের দেখা গেছে? নিশ্চয়ই না, হাস্যোজ্জ্বল অবস্থা তার দেখা যায়নি। এমনকি একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন, অন্যদিকে বসা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদী। আর যে স্টিল পিকচারটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী কিছু একটা পড়ছেন কোনো একটা ম্যাগাজিনের বা কোনো ব্রোশিয়ার, আর মঞ্চের দিকে তাকিয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে ছবি রাজনীতি, এই ছবি রাজনীতি তো আমাদের কাছে নতুন কিছু নয়, তাই না? 2023-এর সম্ভবত নভেম্বরের দিকে ভারতে G20 সম্মেলন হয়েছিল। সেই G20 সম্মেলনে তৎকালীন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সেলফি ব্যাপকভাবে ভাইরাল করা হয়েছিল,
করা হয়েছিল তৎকালীন সরকারের পক্ষ থেকে, তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে। যেহেতু যুক্তরাষ্ট্র তুমুল বিরোধিতা করছিল আওয়ামী লীগের সুষ্ঠু নির্বাচনের জন্য, আওয়ামী লীগের উপর চাপ দিচ্ছিল, সেই জায়গা থেকে এই ছবিটি ভাইরাল করা হয়েছিল। ওবায়দুল কাদের বড় বড় কথা বলেছিলেন সেই সেলফি নিয়ে, যে এই দেখুন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কী পরিমাণ মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র। আমাদের কথা হচ্ছে যে এরকম কিছু যেন আবার না ঘটে। এই ছবি দিয়ে কোনো ধরনের রাজনীতি করতে গিয়ে যেন হাসির কোনো পাত্র কেউ না হয়ে ওঠে, যেন হাসির খোরাক জোগানো না হয়। ভারতের বিভিন্ন গণমাধ্যম ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর যে পাশাপাশি বসে থাকা, সেটি নিয়ে তারা যে রিপোর্টগুলো করছে যে পাশাপাশি বসা হলো ঠিকই, কিন্তু কোনো কথা হলো না। একেবারেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে একেবারেই নরেন্দ্র মোদী অ্যাভয়েড করেছেন, কোনো ধরনের পাত্তা দিতে চাননি, এ ধরনের নানান সংবাদ বেরিয়েছে। এবং এই যে তারা যে পাশাপাশি বসেছেন, এটিও অনেকের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে যে 7টি দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদেরকে নিয়েই তো এই সম্মেলন, সেখানে নরেন্দ্র মোদীর পাশে ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে বসতে পারলেন, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে নরেন্দ্র মোদী কীভাবে বসলেন। মূল বিষয়টি হচ্ছে যে নামের আদ্যক্ষরের সিরিয়াল অনুযায়ী আসনগুলো ঠিক হয়েছে। নরেন্দ্র মোদী, মোহাম্মদ ইউনূস, এম পাশাপাশি বসেছেন। এতে অবাক হওয়ার কিছু নেই যে তারা দুজন নিজেরা গিয়ে করমর্দন করে দুজন পাশাপাশি চেয়ারে বসেছেন, এমনটা মনে করার কোনো কারণ নেই। এবং গত কয়েক মাস ধরে, অর্থাৎ 2024 সেপ্টেম্বর থেকে 2025 এপ্রিল, 6-7 মাস, এই 6-7 মাসের মধ্যে একাধিকবার ভারতের কাছে আবেদন জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে যেন নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করা হয়। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যখন নরেন্দ্র মোদী গেলেন, আমাদের প্রধান উপদেষ্টাও গেলেন, সাইডলাইনে একটি বৈঠক হবে এরকম একটি আশা করা হয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী সেই সুযোগ দেননি। তিনি আমাদের প্রধান উপদেষ্টা সেখানে পৌঁছানোর আগেই তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। ঠিক একইভাবে চীনে গেলেন, চীনে যাওয়ার আগে ভারতে যেতে চেয়েছিলেন, সেরকম কোনো শিডিউল দেওয়া হয়নি। এইবার বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বৈঠক হবে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করা হচ্ছে, কোনো ধরনের কোনো আভাস পাওয়া যায়নি, ইঙ্গিত দেওয়া হয়নি যে কোনো ধরনের বৈঠক হবে। এমনকি এর আগে আমি জানিয়েছি নরেন্দ্র মোদীর সকালে যে টুইটটি করেছেন বৃহস্পতিবার সকালে, তার সফরসূচির বিভিন্ন বিষয়ে তিনি উল্লেখ করেছেন, সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কোনো বিষয় উল্লেখ করা হয়নি। এবং গত সোমবার স্ট্রেট জানিয়ে দেওয়া হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে এই ধরনের কোনো কর্মসূচি থাকছে না, তিনি শুধুমাত্র থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং পরবর্তীতে শ্রীলঙ্কা যাবেন। এই পর্যন্ত থাকার পরও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টা যে হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছেন ডক্টর খলিলুর রহমান, তিনি বলেছেন যে আমরা এখনও আশায় আছি। ভারতেরই কোনো গণমাধ্যম এখন এসে বলছে এর আগ পর্যন্ত আমরা ধারণা করছিলাম যে কোনো ধরনের কোনো বৈঠক হবে না, যেহেতু নরেন্দ্র মোদীর টুইট পোস্টে এ ধরনের কোনো ইঙ্গিত নেই, অতএব কোনো ধরনের বৈঠক না হওয়ার সম্ভাবনা বেশি বা হবে না, এরকম একটি ধারণা করা হচ্ছিল। তবে ভারতের কোনো গণমাধ্যম ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন যে বাংলাদেশের আর্জির পরিপ্রেক্ষিতে, বারবার আবেদনের পরিপ্রেক্ষিতে কিছুক্ষণের জন্য হলেও কোনো একটি বৈঠক হতে পারে। কিন্তু বৈঠক হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? সেই পরিবেশটা কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাখা হয়েছে? আমার কথা হচ্ছে যে ভারতকে আমরা বুড়ো আঙুল দেখাবো, আমাদের নিজস্ব ব্যক্তিত্বের জায়গা থেকে আমাদের মেরুদণ্ড যদি সোজা করে রাখতে পারি, তাহলে আমরা ভারতকে বুড়ো আঙুল দেখাতে পারি, কোনো সমস্যা নেই। এসব হিসেব নিকেশ করে তো বলতে হবে। কিন্তু যেই ভারতকে বুড়ো আঙুল দেখাচ্ছি, ভারতের বিশেষ অঞ্চলে আমরা দখল করে আমাদের মানচিত্র বড় করতে চাই, এ ধরনের বালখিলতা পরিচয় দিয়ে, ভারতকে উস্কানি দিয়ে সেই ভারতের সঙ্গে আমরা সম্পর্ক আবার কীভাবে ভালো করার চেষ্টা করতে পারি। এমনকি যখন চীনে গত কয়েকদিন আগে সফর করে এলেন আমাদের প্রধান উপদেষ্টা, তিনি বঙ্গোপসাগর নিয়ে, ইন্ডিয়ান ওশান নিয়ে যে কথা বলেছেন, যে ইন্ডিয়ান ওশানের অভিভাবকত্ব একমাত্র আমাদের, ভারতের 7 সিস্টার্সের বঙ্গোপসাগরে যাওয়ার কোনো উপায় নেই, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। এই কথাগুলোর ব্যাখ্যা যদিও প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া হয়েছে যে
ডক্টর মোহাম্মদ ইউনূস হুমকি সুরে কোনো কথা বলেননি, কিন্তু সেটি ভারত সহজে মানতে পারছে না। এমনকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বিমস্টেক সম্মেলনের থেকে গণমাধ্যমের উদ্দেশ্যে বলেছেন, ইন্ডিয়ান ওশানের দায়িত্ব একমাত্র বা অভিভাবকত্ব একমাত্র ভারতের। এই সব জায়গা থেকে যদি কোনো বৈঠক হতেও পারে, তাতে যে খুব ভালো ফল বয়ে নিয়ে আসবে বাংলাদেশের জন্য, দু দেশে বরফ গলতে শুরু করবে এমন সম্ভাবনা একেবারেই কম। এবং যারা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর পাশাপাশি বসে থাকার বিষয়টি মানে ছবিটি ফেসবুকে শেয়ার করে কেউ এমন মন্তব্য করছেন যে এটি নাকি নরেন্দ্র মোদীর সৌভাগ্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে বসার জন্য নাকি বারাক ওবামা থেকে শুরু করে হিলারি ক্লিন্টন বা বিশ্বের অন্যান্য রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধানরা উন্মুখ হয়ে থাকে, আর সেখান থেকে নরেন্দ্র মোদীর তো এটি অবশ্যই সৌভাগ্যের বিষয়। এসব কথা বলে আমরা নিজেদেরকে নিজে ছোট না করলেই ভালো। এগুলো সব কথাবার্তা কোনো হেতু নেই, কোনো কারণ থাকতে পারে না। আমরা আমাদের সম্মান যাতে বজায় রাখতে পারি, আমরা আমাদের গার্ডসটুকু যাতে সত্যি সত্যি ধরে রাখতে পারি, সে ধরনের মন্তব্য করা উচিত। নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টার পাশাপাশি বসে থাকার ছবিটা অবশ্যই অনেকের মধ্যে কৌতূহলের সৃষ্টি করতে পারে, কিন্তু ওই যে বললাম যে কীভাবে আসন বিন্যাস হয়েছে, কীভাবে পাশাপাশি বসেছেন নামের আদ্যক্ষর অনুযায়ী, বাস্তবতা হলো সেটি। আর যদি কোনো বৈঠক হয়ও, আশঙ্কা করছি যেহেতু যে ফলপ্রসূ কিছু হবে না, তারপর আমরা আশাবাদও তো ব্যক্ত করতে পারি যে ভালো কিছু বেরিয়ে আসুক, দুই নেতার সত্যি কোনো একটি বৈঠক যেন হয় এবং তার থেকে সত্যি এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য কোনো এক ঐকমত্যে আমরা পৌঁছাতে পারি। আল্লাহ হাফেজ। ভালো। পিনাকি ভট্টাচার্যকে ইঙ্গিত করে বিএনপির বিতর্কিত এবং দুর্নীতিবাজ নেতা জনাব মির্জা আব্বাসের আপত্তিকর বক্তব্যের আমরা কঠিন জবাব দেব এবং তীব্র প্রতিবাদ করব। দর্শক, মির্জা আব্বাসের মাথা খারাপ হয়ে গেছে। পিনাকি ভট্টাচার্যকে শুধু মির্জা আব্বাস কিংবা মির্জা ফখরুল নয়, তারেক রহমানও ভয় পান। এবার খোলামেলা কথা বলেছেন মির্জা আব্বাস। এর আগে নানান কথা বলেছেন, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। কখনো কখনো কুতুব বলে কটাক্ষ করতে চেয়েছেন এবং পিনাকিরা নাকি দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, অনেক কিছু বলেছেন। এবার মির্জা আব্বাস যেটা বলেছেন, তিনি লিমিট ক্রস করেছেন এবং মির্জা আব্বাসের জন্য সামনে কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। তিনি কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন। দেখেন, পিনাকির সাথে লেগে কেউ পারে না। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদের সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে আওয়ামী লীগের আব্বা ভারতের সহযোগিতা নিয়েও আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় পিনাকিকে কিচ্ছু করতে পারেনি, বরং যারা পিনাকির বিরুদ্ধে লাগতে গিয়েছে তাদের সবাইকে বিভিন্নভাবে জয় বাংলা করে দিয়েছে। এখন মির্জা আব্বাস বরং তার জন্য ভালো ছিল পিনাকির সমালোচনা সহ্য করা, আর রাজনীতিবিদরা সমালোচনা সহ্য করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মির্জা আব্বাস এটা না করে তিনি বরং পিনাকি ভট্টাচার্যকে গালি দিয়েছেন। তা পিনাকির যে স্টাইল, তার যে অ্যাপ্রোচ, তাকে যারা এভাবে গালি দেয়, পিনাকি তাদেরকে ছাড়েন না, ছাই দিয়ে তাদেরকে ধরে। এখন পিনাকি ভট্টাচার্যের সমালোচনা করতেই পারে, কিন্তু সমালোচনা করতে যে মির্জা আব্বাস যেভাবে লিমিট ক্রস করেছে, তাদের সামনে কি হবে এটা আমি বলি। মির্জা আব্বাসের অনেক দুর্নীতি, ভারতের দালালির অনেক প্রমাণ, আওয়ামী লীগের সাথে কিভাবে আতাত করে গত 15 বছর চলেছে তার অনেক প্রমাণ, কিভাবে টাকা খেয়ে আপোষ করে আন্দোলন বিক্রি করে দিয়েছে, আন্দোলন জমে উঠেছে, হাসিনা ভয়ে আছে, হঠাৎ মির্জা আব্বাস আন্দোলন খেয়ে দিয়েছে। কিভাবে এই আকামগুলো মির্জা আব্বাস করেছে, এগুলো সব খুব শীঘ্রই দেখবেন যে পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ারদের মাধ্যমে সামনে আসে। আর এই মির্জা আব্বাস ডিমোরালাইজড হয়ে যাচ্ছে। এই মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ারেই হুমকির মধ্যে পড়বে, এমন দুর্নীতি বা আকামের তথ্য সামনে আসবে। তো মির্জা আব্বাস কোন জায়গায় পা দিয়েছেন তিনি বুঝতেও পারেননি এবং তিনি আগুন নিয়ে খেলছেন যে আগুনে তার হাত পুড়ে যাবে। তাই মির্জা আব্বাসের জন্য সামনে সেই কঠিন পরিস্থিতি আছে। দর্শক, কি বলছেন মির্জা আব্বাস? অনলাইনে কিছু কন্টেন্ট ক্রিয়েটরের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, দেখেন কিছু কন্টেন্ট ক্রিয়েটর বেসিক্যালি পিনাকি ভট্টাচার্যকে বলেছে, এটা তো সবাই বলছে। এবং যে শব্দগুলো বলেছেন যে একজনে
শুয়োরের বাচ্চা না কি বলে গালি দেয়, তাকে আবার সমর্থন করেন পিনাকি ভট্টাচার্য, এটা স্পষ্ট। তো পিনাকি ভট্ট কিছু কন্টেন্ট ক্রিয়েটর এমনভাবে বলছেন যেটা কন্টেন্ট ক্রিয়েটর, প্রথমে বলেছে কন্টেন্ট ক্রিয়েটর, আপনি কন্টেন্ট ক্রিয়েট করে দেখান না যে এই জিনিসটা কি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় করানো চাইতে অনেক ক্ষেত্রে এটা কঠিন। এরপরে আসেন যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর, যারা কন্টেন্ট ক্রিয়েট করে পলিটিক্যাল, এরা কারা, এরা কি জানেন? পিনাকি ভট্টাচার্যকে আমি বলি বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় রাষ্ট্রবিজ্ঞানী। তিনি ডাক্তার, এটা তার প্রধান পরিচয় না এখন, তাকে আমি বলি এখন রাষ্ট্রবিজ্ঞানী। তিনি অনেক থিওরির প্রোপোনেন্ট, তিনি একজন থিওরিস্ট। অতএব তাকে কন্টেন্ট ক্রিয়েটর বলে ছোট করার চেষ্টা করছে, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর জিনিসটা ভিন্ন। শিক্ষাগত যোগ্যতা, আচ্ছা মির্জা আব্বাস কি পড়েছে, তার রেজাল্ট কি? সাপোজ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার যে শিক্ষাগত যোগ্যতা, আমার যে একাডেমিক প্রোফাইল, আমার যে রেজাল্ট, মির্জা আব্বাসের 14 গোষ্ঠীর মধ্যেও সেটা নাই। আমার মতো ক্ষুদ্র লোকের ক্ষেত্রে আমি বললাম, আর পিনাকি ভট্টাচার্য তো আমাদের অনেক অনেক উপরের লোক। অতএব দর্শক, এই কন্টেন্ট ক্রিয়েটররা যে কি, এরা যে রাষ্ট্রবিজ্ঞানী, এদের এই ভিডিওগুলো যদি ইংরেজিতে লিখলে তো ঠিক থাকে, ইংরেজিতে যদি বই আকারে বের করা হয়, এটা অনেক কিছু। আর পিনাকি ভট্টাচার্য তো একজন প্রতিষ্ঠিত লেখক, তার অনেকগুলো বই আছে, তার বই প্রচুর বিক্রি হয়, অনেক আগে থেকেই লেখালেখি করেন, একজন উঁচু মাপের লেখক, সাহিত্যিক, আপনি নানানভাবে বলতে পারেন। কিন্তু আপনি ইচ্ছে করে কন্টেন্ট ক্রিয়েটর বলে ছোট করার চেষ্টা করছেন। না, ছোট পিনাকি ভট্টাচার্য হয়নি, ছোট হয়েছেন আপনি। আর এই কন্টেন্ট ক্রিয়েটররাই হাসিনার 12টা বাজিয়ে দিয়েছে। এই কন্টেন্ট ক্রিয়েটরদের ভয়ে সবসময় হাসিনা অতিষ্ঠ থাকতো, এদেরকেই হাসিনা খুঁজতো। পিনাকি ভট্টাচার্যের কে ধরার নানান চেষ্টা হাসিনা করেছে, আওয়ামী লীগের লোকজন তাকে হত্যার হুমকি দিয়েছে। অতএব মির্জা আব্বাসকে কিন্তু হত্যার হুমকি দেয়নি। এই কন্টেন্ট ক্রিয়েটরদেরই হাসিনা ভয় পেত, এবং এরাই ছিল হাসিনার বিরুদ্ধে প্রধান শক্তি, এরাই আলোচনা জারি রেখেছে। এবং হাসিনা বলছে পরবর্তীতে পরাজয়ের পর যে আমরা আগে পরাজিত হয়েছি ফেসবুকে, মানে কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে, তারপরে পরাজিত হয়েছি মাঠে। অতএব এই কন্টেন্ট ক্রিয়েটরদের উচ্চতা কি, এটা মির্জা আব্বাসের এই বক্তব্যের জবাবে হয়েছে আশা করি। তারা আমার সম্পর্কে, আমার দলের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবার সম্পর্কে বাজে খারাপ ভাষায় কথাবার্তা বলা শুরু। কি খারাপ ভাষায় কথাবার্তা বলা শুরু? কোনো খারাপ ভাষা বলে না। এই যে ডাক্তার মুরাদ যেরকম তারেক রহমান তার পরিবার সম্পর্কে খারাপ ভাষায় কথা বলছে, এরকম কোনো খারাপ ভাষা না, কখনো না, এটা মিথ্যা কথা। দেখেন, পিনাকি ভট্টাচার্য গালি দেন, কিন্তু নারীর প্রতি অবমাননা হয়, সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, এরকম কোনো কথা কখনো বলেন না। এর মানে নোংরা কথা কখনো বলেন না। গালি দেন দালাল, জাউরার ঘরে জাউরা, এইসব গালি দেন, কিন্তু এগুলো একটাও আপনি বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধিতে অপরাধ হিসেবে দেখাতে পারবেন না। অপরাধ হচ্ছে নারীর প্রতি সহিংসতা, নারীর অবমাননা, এইগুলো। আর এইসব গালি দেওয়া এটা অপরাধ নয়, আর এটা আমাদের সামাজিক একটা কালচারও বটে। অপেক্ষা করুন, ওরা ডক্টর ইউনুস সাহেবকে ধরবে। হ্যাঁ, ইউনুস সাহেব তো চিন্তা করে না ভাই, আপনারা এত চিন্তা করেন কেন? ওরা তো হাসিনাকেও ধরেছে, আপনি এটা কেন বলেন না যে হাসিনাকে ধরেছে এখন আমাকে ধরে? এটা বলতেন, ইউনুস সাহেবকে ধরবে, এটা তো ভবিষ্যৎ। মানে ঘটনাটা কিন্তু এরকম যে হাসিনাকে ধরে খেয়ে দিয়েছে এরা, এই কন্টেন্ট ক্রিয়েটররা, এখন আমাকে আর মির্জা ফখরুলকে ধরছে, বিষয়টা এরকম। তো ইউনুস সাহেবকে ধরবে, ইউনুস তো ভয় পান না, সোশ্যাল মিডিয়া, বাক স্বাধীনতা এগুলো থাকবে, ইউনুস সাহেব তো ভয় নাই। এবং ইউনুসের বিরুদ্ধে তো বলেছেন অনেক কিছু, এখনো বলে। তাদের কি ইউনুস কি ভয় পায় নাকি? সে কি আপনার মতো ওই কন্টেন্ট ক্রিয়েটরদের ভয়ে ঘুম আসে না? এরকম কখনো না। ওরা চাচ্ছে কি? ওরা বিএনপি, আওয়ামী লীগ কিংবা অন্য কাউকে ভালোবাসে না, ওরা ভালোবাসে ভারতকে। ওরা চায় এদেশে ভারতের আধিপত্য বিস্তার করতে। ওরে বাবারে, নিজে ভারতের দালালি হয়, এখন অন্যকে ভারতের দালালি ট্যাগ, এইসব ট্যাগ কেউ খায় না। তিনি বলেন ভারতের কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে বসাতে পারে এই সমস্ত লোকদের জন্য ওরা কাজ করছে। এই গ্রুপটি, এই শুকুরের গোষ্ঠী কখনো বাংলাদেশ কোনো সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না। জ্যাকব মিল্টন যদি শুয়োরের বাচ্চা বলে, এটা জায়েজ নাই। আর পিনাকি, এই মির্জা আব্বাস যদি শুকুরের গোষ্ঠী বলে, তাহলে সেটা জায়েজ নাকি? অতএব সামনে যে মির্জা আব্বাস কত গালি খাবেন, অপেক্ষায় থাকেন। আমি আজকে হলফ করে বলছি, এই গোষ্ঠী দেশকে স্থিতিশীল থাকতে দেবে না। কখনো আমার বিরুদ্ধে, কখনো অমুকের বিরুদ্ধে লেগেই থাকে। দেখেন, এখানে আমি বলবো যে স্থিতিশীল থাকতে দিবে না। স্থিতিশীলতা মানে কি? মানে আওয়ামী লীগের বিচার করা যাবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না,
ভারতের হেজিমনি আগের মতোই থাকুক, এগুলোকে বলে বিএনপির ভাষায় স্থিতিশীলতা। তাহলে হাসিনাকে যেভাবে আমরা পতন ঘটিয়েছি, এটাও তো অস্থিতিশীলতা ছিল না? তার বিরুদ্ধে একটু বলেন। ওরা ইউটিউবে পয়সা কামাচ্ছে এসব মিথ্যাচার কুৎসা রটনা করে। দেখেন, এটা পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ভয়ানক মিথ্যাচার। কারণ পিনাকি ভট্টাচার্য ইউটিউব থেকে অধিকাংশ সময় পয়সা পান না। পয়সা বানানোর উদ্দেশ্যে তিনি ভিডিও বানান না, এবং তার ভিডিওর সাথে ব্যবসার তেমন সম্পর্ক নেই। হ্যাঁ, তিনি তার এডিট প্যানেল আছে, কিংবা তাদের কিছু খরচ আছে, নানানভাবে কিছু টাকা পয়সা নিতে পান, কিন্তু কন্টেন্ট ক্রিয়েট বেসিক্যালি ইনকাম করার জন্য যেটা হয়, রেভিনিউ জেনারেট করার জন্য, এটা পিনাকি ভট্টাচার্য করেন না। পিনাকি ভট্টাচার্যের ভিডিওর শিরোনামের ধরন বা তার যে লেখা, এগুলো যদি দেখেন, এই মির্জা আব্বাসরা তো অনেকটা মূর্খ টাইপের। এদের যদি ইউটিউবের অ্যালগোরিদম সম্পর্কে ধারণা থাকতো, ইউটিউব ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্পর্কে ধারণা থাকতো, তাহলে তারা এই কথা বলতে পারতো না। কারণ ইউটিউব ফেসবুকের যে পার্টনার পলিসি এবং তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড, সেই নীতি অনুযায়ী পিনাকি ভট্টাচার্য যে ধরনের কন্টেন্ট বানান, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মনিটাইজেশন পায় না। এর মানে সেগুলোতে টাকা দেওয়া হয় না। অতএব অর্থের জন্য ভিডিও বানান, এটা মিথ্যা কথা। বুঝতে পারছেন? এটা পিনাকি আগেও দেখিয়েছে স্ক্রিনশট দিয়ে, যে দেখেন মনিটাইজেশনের হলুদ চিহ্ন এখানে বা লাল চিহ্ন, মনিটাইজেশন অফ। ইলিয়াসের ক্ষেত্রে সেম। তো কোন ভিডিও এলিজিবল ফর মনিটাইজেশন আর কোন ভিডিও নট এলিজিবল, এটা জানার মতো জ্ঞান, মেধা এই মির্জা আব্বাসদের নেই। এরা জানে কিভাবে লুটপাট করে ব্যাংক বানাতে হয়। ইউটিউব জগৎ সম্পর্কে ধারণা নাই বলে আশা করি জবাব হয়েছে, যে জানেই না যে এখানে কিভাবে টাকা ইনকাম করতে হয় ইউটিউব থেকে। তো পিনাকি যে টাকা পান না, এটা অনেকেই বুঝেন না। আশা করি আপনাদের বোঝালাম। ওই ধরনের কন্টেন্ট অধিকাংশ ক্ষেত্রে টাকা পান, এলিজিবল হয় না। আমি বন্দেয়ালে মেয়ের কবিতাটা বলতে চাই, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড় দেওয়া মানুষ স্বভাব? এর মধ্য দিয়ে মির্জা আব্বাস মূলত দুইটা পাল্টা গালি পিনাকি এবং তার অনুসারীদের দিয়েছেন। এক, শুয়োরের গোষ্ঠী বলেছেন, আবার কুকুর বলেছেন। এখন মির্জা আব্বাস বলছেন যে ঠিক আছে, তো টাকা লাগবে, আমি দেব, বল বাবা আমার কাছে। এর মানে সরাসরি মির্জা আব্বাস প্রস্তাব দিয়েছেন, পিনাকিকে প্রস্তাব দিয়েছেন যে বিএনপির বিরুদ্ধে ভিডিও বানানো বন্ধ করো, তোমার যত টাকা লাগবে দিব। এটা ঘুষ ভাই। এভাবে আপনি প্রস্তাব দেন কেন, যে টাকা লাগলে আমি দিব? এর মানে টাকা নাও, কিন্তু বিএনপির বিরুদ্ধে বলো না, ঘুষ দিতে চায়। তো দর্শক, বিএনপি এখন বা মির্জা আব্বাস পিনাকিকে ঘুষ দিতে চায়, প্রস্তাব দিচ্ছে, এবং এখানেও ধরা পড়েছে। কি সেটা? ঘুষটা নিজের যে ব্যাংক আছে সেখান থেকে দিতে চান না, টাকা উঠিয়ে চাঁদা উঠিয়ে দিতে চায়। মানে এখানেও চাঁদাবাজি, মানে চাঁদাবাজিদের স্বভাব, এটা কিন্তু বিএনপি ছাড়তে পারছে না। জারজ শব্দটা অনেকে বলেছেন, শুকুরের চাইতে অধম বলেছেন, নিম্ন শ্রেণীর পরিবার থেকে উঠে এসেছে। অথচ পিনাকি ভট্টাচার্যের যে পরিবার, যে শিক্ষিত, মার্জিত, সাহিত্যিক এবং সংস্কৃতি মনা পরিবার, মির্জা আব্বাসের পরিবারের চাইতে অনেক অনেক উন্নত এবং রুচিশীল। এবং ভিউ পাওয়া নাকি এদের ব্যবসা। আচ্ছা, ভিউ পেলে তো এদের লাভ নেই ভাই, এরা তো টাকা পায় না, এটা আপনাকে জানতে হবে। এরা প্রত্যেক সরকারের জন্য অস্থিতি সৃষ্টি করছে, এরা বিএনপি কেন্দ্র। যাই হোক, মানে প্রত্যেক সরকারের জন্য। আওয়ামী লীগকেও এরা থাকতে দেয়নি, এখন সামনে বিএনপি আসলে তাদেরকেও থাকতে দেবে না। এই ভয়ে বিএনপি এখন পিনাকিদের বিরুদ্ধে লেগেছে। আশা করি মির্জা আব্বাসকে ছোটখাটো জবাব দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পবিত্র ঈদুল ফিতর নিয়ে এই বছর যে মাতামাতি হচ্ছে, পক্ষে বিপক্ষে যে সকল কথাবার্তা হচ্ছে, এবং এই উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশে যে নজিরবিহীন ঘটনা, দুর্ঘটনা এবং যা কিছু ঘটছে, এটি এই বাংলায় আমরা কখনো কল্পনাও করতে পারিনি। ঈদের দিন সেই রাষ্ট্রীয় প্রযোজনায় শিল্পকলা একাডেমিতে নৃত্য, গীত, সঙ্গীত আয়োজন হবে। ইসলামী, কৃষ্টি এবং কালচারে এইরকম ঘটনা দেখিনি। কিংবা যারা কখনো নামাজ কালাম পড়েননি, ধাক্কা দিয়ে পশ্চিম দিকে ফেলে দিলেও যারা রাগ হয়ে পূর্ব দিকে চলে যেত,
তারা দুনিয়ার যে কোনো জিনিস তারা খাবে, যে কোনো জিনিস তারা বলবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দগুলো উচ্চারণে যাদের বাধা ছিল, যাদের মুখে রুচিতে এই সকল বক্তব্য আসতো না, এখন তাদের মুখেই দেখা যাচ্ছে যে ইসলামের অমীয় বাণী আমাদেরকে শুনতে হচ্ছে। নামাজ না পড়েও সামনের কাতারের মুসল্লি, আল্লাহ তাতে বিশ্বাস না করেও ঈদের অনুষ্ঠানের মেহমানে আজিম, সারা বছর রোজা রেখেছে কিনা, তারপরে শেষে অজু করেছে কিনা, পায়খানা পেশাব করে অজু করেছে কিনা, পানি নিয়েছে কিনা, এই সমস্ত যে কৃষ্টি এবং কালচার রয়েছে মুসলমানদের মধ্যে, তো সেই সকল কৃষ্টি এবং কালচার থেকে আমরা যাদেরকে খারেজ করে দিয়েছি যেগুলো বাতিল, এরা আমাদের দলের না, এখন তাদের নেতৃত্বে অনেক কিছু হচ্ছে, নাটক, গান, বাজনা, সিনেমা, মানে অনেক কিছু হচ্ছে। তো এইসব মিলিয়ে ঈদ, এবারে যে ঈদ, ঈদ উল ফিতর 2025 পুরো ঢাকা শহরকে রীতিমতো তোলপাড় করে দিয়েছে। বড় বড় মানুষ ঠাট্টা করার চেষ্টা করছে, এরকম ঠাট্টা আমরা কখনো দেখিনি। আওয়ামী লীগ নেই, কি ভালো একটা ঈদ হলো। আওয়ামী লীগের যন্ত্রণায় কি আমরা কখন ঈদ করতে পারতাম? আওয়ামী লীগ থাকলে চাঁদা দিতে হতো, এই বছর কোনো চাঁদা দিতে হয়নি। ছাত্রলীগের দাপট থাকতো এবং পাঞ্জাবির দোকানগুলো সব ছাত্রলীগ যুবলীগে ভরপুর থাকতো। যুব মহিলা লীগের যে সকল মেয়েরা ছিল তারা যেভাবে হাত ঝুলিয়ে গাল ঝুলিয়ে শাড়ির দোকানগুলোতে দাপট দেখাতো, ওই দৃশ্য তো আমরা এবার দেখিনি। এবার যারা ঈদ করেছেন তারা সবাই একেবারে রীতিমতো সারা বছর রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, তসবিহ করেছেন, তাহলিল করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, একেবারে জিন্দা ওলি। তো সেই জিন্দা ওলিরা আওয়ামী লীগের মতো দলের খপ্পর থেকে বেঁচে এই বছর একটি রীতিমতো বিস্ময়কর ঈদ উদযাপন করেছে। এরকম প্রচারণা এক পক্ষ করার চেষ্টা করছে। দ্বিতীয়ত, আওয়ামী লীগের যে দলগত হিসেবে আওয়ামী লীগকে যারা ফ্যাসিস্ট বলে গালাগাল দিতেন, তো তারা এই দলের সবাইকে যেভাবে শত্রু মনে করেন এবং এই শত্রুদেরকে যদি আবার এক পাত্র রেখে ওজন করেন, এই সকল বাংলাদেশের আওয়ামী লীগের শত্রুদের চাইতেও আওয়ামী বিরোধী শক্তির নিকট শেখ হাসিনার উপস্থিতি, তার নাম, তার কথা, তার বার্তা সব কিছু আরও বেশি অসহনীয়। প্রতি বছর ঈদ উপলক্ষে শেখ হাসিনার বাণী থাকে, ঈদ উপলক্ষে শেখ হাসিনার প্রশংসা থাকে, তার কর্মকাণ্ড থাকে। ঈদের দিন তিনি ঘটা করে অনেকগুলো কর্মকাণ্ড করেন। পুরো রমজান মাস জুড়ে একটার পর একটা ইফতার দেন, এতিমদেরকে তিনি দাওয়াত করেন, তারপরে শেষে সেই এতিমদের জন্য তিনি রান্না করে নিজের হাতে এতিমদেরকে খাইয়ে দেন। তো এটা অনেক লোকের ভালো লাগতো না, যে এটা কি ধরনের ন্যাকামি। একটা প্রধানমন্ত্রী, তার সাথে খাতির থাকবে আরেকটা দেশের প্রধানমন্ত্রীর, একটা রাষ্ট্রপতি, তার সাথে খাতির থাকবে আরেকটা রাষ্ট্রপতির। কি সব এরা ফকির মিসকিন নিয়ে লাফালাফি করে সারাদিন, আর মিসকিনদেরকে, ফকিরদেরকে, এতিমদেরকে খাইয়ে দিতে হবে কেন? এর ন্যাকামি। তো শেখ হাসিনা এই যে ন্যাকামিগুলো করতেন, এই ন্যাকামিগুলো এবার আমরা দেখিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এতিমদের সম্মানে কোনো ইফতারের আয়োজন করেছেন, কোনো এতিমকে তিনি জড়িয়ে ধরেছেন, তারপরে তাকে চুম্বন দিয়েছেন। অবশ্য তিনি চুম্বন দেন নাই, কিন্তু জামাতের আমির অবশ্য অনেক এতিমদেরকে তিনি চুম্বন করেছেন। এটা নিয়ে অবশ্য ভিন্ন কথাবার্তা হচ্ছে। তো যাই হোক, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু শেখ হাসিনার জায়গাতে আছেন, তিনি এতিমদেরকে এইভাবে শেখ হাসিনার মতো করে দাওয়াত করেননি, কিংবা তার অনুগত সাংবাদিক, তারপর সাহিত্যিক, বুদ্ধিজীবী, প্রফেসর, তারপরে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, প্রায় সবার সম্মানে প্রতিদিন
গণভবনে এক একটি ইফতার করে তিনি রাষ্ট্রের অনেক টাকা নষ্ট করেছেন এবং পুরো রাজনৈতিক অঙ্গনকে একটা রমরমা ঈদের আমেজে পরিণত করেছেন। এই জিনিসগুলো আমরা এবার দেখিনি। ফলে কি হলো, অনেক রাষ্ট্রের টাকা বেঁচে গেছে। এখন সেই টাকা দিয়ে আর একটা পদ্মা সেতু হয়তো করা যাবে। মাওয়া ঘাটে যেটা পদ্মা সেতু শেখ হাসিনা করে গেছেন তার অ্যাগেনস্টে এখন মানিকগঞ্জে হয়তো আর একটা পদ্মা সেতু করা যাবে এই রোজার মাসে শেখ হাসিনার এই অপচয় থেকে, যাকে বলা হয় টাকা রোধ করে। 2 নম্বর হলো যে এই রোজার মাসে কতগুলো বিষয়, ইলেকট্রিসিটি, তারপর শেষে বেগুনের অভাব, তারপরে পেঁয়াজের অভাব, এই বিষয়গুলো নিয়ে শেখ হাসিনা জাতিকে বিভিন্ন সময় কথাবার্তা বলতেন। তো আলু দিয়ে বেগুনি তৈরি করা, এই জিনিসগুলো বলতেন, যেগুলো এবার ডক্টর মোহাম্মদ ইউনূস বলেননি। তিনি তার মতো করে গিয়েছেন এবং চীন দেশে গিয়ে তিনি সেখানে বৈঠক করেছেন এবং চীনে যখন তিনি ছিলেন তিনি রোজা ছিলেন কি না এটা বলতে পারবো না। এবং চীনের অনেক ঐতিহাসিক মসজিদ আছে বেইজিংয়ের, তিনি কোনো মসজিদ পরিদর্শনে গিয়েছেন কি না তাও বলতে পারবো না। ওখানকার বাঙালি কমিউনিটি, যেটা শেখ হাসিনা কোথাও গেলে বাঙালি কমিউনিটির সঙ্গে বসেন, তো তিনি সেখানে যারা বাঙালি কমিউনিটি রয়েছেন, বেইজিংয়ে রয়েছেন বা তিনি যে শহরে গিয়েছিলেন সেই শহরে যে বাঙালি রয়েছে তাদের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়েছে কিনা বলতে পারবো না। তো সব মিলিয়ে সচরাচর ঈদকে কেন্দ্র করে গত 15 বছর ধরে শেখ হাসিনার জমানাতে যে সকল দৃশ্য হয় পুরো রমজান জুড়ে সেটা যেমন হয়নি, আবার ঈদের দিনকে কেন্দ্র করে যা হয় তাও হয়নি। ঈদের দিনে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যে পরিমাণ লোক গণভবনে যেতেন তার 100 ভাগের 1 ভাগ লোকও এইবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে যাননি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই উপলক্ষে একটা চমৎকার ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন ঈদ বা এই পবিত্র মাহে রমজান এটা এত গুরুত্বপূর্ণ যে এখানে কেবলমাত্র শুভেচ্ছা বিনিময় করলে হয় না, কোলাকুলি করতে হয়। তো তিনি সবার সঙ্গে কোলাকুলি করেছেন, একটা ব্যতিক্রমধর্মী, এবং তিনি ছিলেন বেশ উচ্ছ্বসিত। তাকে বিজয়ী মনে হয়েছে, যথেষ্ট বিজয়ী মনে হয়েছে, আত্মপ্রত্যয়ী মনে হয়েছে এবং বিশ্বাসী মনে হয়েছে। ফলে ইউনূসের যারা ভক্ত, শুভানুধ্যায়ী, অনুরক্ত, তাদের বক্তব্য হলো যে শেখ হাসিনার অনুপস্থিতিতে একটা বিস্ময়কর ঈদ বাঙালি জাতি এবছর পালন করেছে এবং আওয়ামী লীগের অনুপস্থিতিতে একটি উপদ্রবহীন, যেখানে কোনো উৎপাত ছিল না, পুরো রোজার মাস মার্কেটিং, তারপরে শেষে কেনাকাটা, দ্রব্যমূল্য সব মিলিয়ে একটা অসাধারণ একটা সময় পার করছে বাঙালি জাতি। এবং এই কারণে এই পবিত্র মাহে রমজান মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা শুভানুধ্যায়ী তারা আশা করছেন যে যেহেতু তিনি একটি ভালো ঈদ উপহার দিয়েছেন, এই ঈদের মাসে গিয়ে তিনি ইফতার করেছেন হতভাগ্য রোহিঙ্গাদের সঙ্গে, তারপর এই সময়টিতে তিনি অনেক বিদেশি মেহমানদেরকে বাংলাদেশে এনেছেন, জাতিসংঘের মহাসচিব সহ তিনিও বিদেশে গেছেন এই রোজা রেখে অনেক কষ্ট করে। তো কাজেই তার জন্য তো বেহেশতের টিকিট আল্লাহ জানে কোন অবস্থায় রয়েছেন, সেটা না হলেও জনগণের দোয়া করা তার জন্য একেবারে ফরজে আইন, অর্থাৎ আমাদেরকে দোয়া করতেই হবে। আর তার সঙ্গে সঙ্গে এরকম একটা ভালো মানুষকে আমরা পেয়েছি যিনি কিনা এই ক্ষমতার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে বাংলাদেশকে নিয়ে চিন্তা করছেন এবং নির্ঘুম দিন যাপন করছেন এবং বাংলাদেশকে একটা ইউনিক শাসন ব্যবস্থা উপহার দিয়েছেন, ইউনিক দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত একটি পরিবেশ পরিস্থিতি তিনি বাংলাদেশকে উপহার দিয়েছেন। তো কাজেই এই মানুষটিকে রাখতে হবে, ক্ষমতায় রাখতে হবে। এবং ঈদের দিনে সবাই দোয়া করেছেন যেন যারা সবাই বলতে ওনার আপনজন, যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন অন্তত আরও 5টি বছর থাকতে পারেন প্রধানমন্ত্রী হিসাবে। তো সেই দিক থেকে যদি আপনি বিচার করেন, বিশ্লেষণ করেন, তবে এবারের যে শেখ হাসিনাবিহীন রাজনীতি, আওয়ামী লীগবিহীন ঈদ, এটি একটা নতুন মেরুকরণ বাংলাদেশে যুক্ত হয়েছে। এখন এই যে যুক্তি সংযুক্তি বা যুক্তি, ঈদের
চলন বলন কথাবার্তা আচার আচরণ সব কিছুতে। এবং বানানও পরিবর্তন হয়েছে কিনা বলতে পারবো না। শেখ হাসিনা ঈদের বানানটা দীর্ঘইর পরিবর্তে রস্যই করে দিয়েছিলেন বাংলা একাডেমির মাধ্যমে। এইবার ঈদে কি রস্যই হয়েছে না দীর্ঘই হয়েছে, এটা আবার খালিদ মহিউদ্দিন যিনি প্রখ্যাত সাংবাদিক, তিনি আবার প্রশ্ন করেছেন। আমি তার ভিডিওটা দেখার সুযোগ হয়নি এবং আমি নিজেও সরকারি কোনো দাওয়াত কার্ডে রস্যই না দীর্ঘই এটা লক্ষ্য করিনি। তো এরকম অনেক পরিবর্তন, বিশাল পরিবর্তন, মানে অনেকটা চন্দ্রগমনের মতো পরিবর্তন। তো এই পরিবর্তন কিভাবে আগামীতে কাজ করে, কিভাবে থাকে, সেটাই এখন দেখার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আজকের ভিডিওটি যে বিষয়টি দেখতে পেয়েছেন, ভারতের নরেন্দ্র মোদীর সাথে অবশেষে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এবং এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।